খুলনা বিভাগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট প্রকট। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার, দ্রুত সমাধানের আশ্বাস। সাধারণ মাইক্রোবাস রূপান্তর হচ্ছে অ্যাম্বুলেন্সে। খুলনায় বেশিরভাগেরই নেই ফিটনেস ও রেজিস্ট্রেশন। অবৈধ যান বন্ধে চলছে বিআরটি এর অভিযান। এবং যশোরের ৮ সেতুর নির্মাণ কাজ আটকে আছে মামলার গ্যাড়াকলে। বছরের পর বছর ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। তীব্র শ্রেণীকক্ষ সংকটে খুলনা বিভাগের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো। অনেক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। নতুন ভবন নির্মাণ কাজ চলমান থাকলেও অনেক স্থানে ধীরগতি, আবার কোথাও কোথাও বন্ধ কাজ। এই কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে চলমান কাজে গতি বাড়ানোর আশ্বাস কর্তৃপক্ষের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনা নগরীর গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয় ২ শতাধিক শিক্ষার্থীর জন্য একটি একতলা ভবনে ৩টি কক্ষ, একটি শিক্ষকদের বসার জন্য, বাকি দুটিতে হয় ক্লাস। বাধ্য হয়ে পরিত্যক্ত একটি ক্লাব ভবনে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। সবাই গাদাগাদি করে বসতে হয়, আর হলো গিয়ে এগুলো ভেঙে পড়ার সম্ভাবনা আছে, তার জন্য আমাদের খুব ভয়। এই ভবনটি যখন তখন ভেঙে পড়তে পারে, সেই ঝুঁকির মধ্যে আমরা পড়াশোনা করতেছি। যখন ভারী বর্ষণ হয় তখন আমরা এমনও দিন আছে মাত্র ২-৩টা ক্লাস নিয়ে আমরা ছেলে মেয়েদের বাড়ি পাঠাতে আমরা পাঠাই দেয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস অন্তত ২৫টি বিদ্যালয় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এলজিইডির তথ্য মতে বিভাগের ৬৩০টি প্রাথমিক স্কুলে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। মাধ্যমিক পর্যায়ে ভবন নির্মাণের কাজ চলছে ৬১টি বিদ্যালয়ে। তবে অনেক বিদ্যালয়ে নির্মাণ কাজে ধীরগতি, আবার কোথাও কাজ বন্ধ রয়েছে। এতে দেখা দিয়েছে তীব্র শ্রেণীকক্ষ সংকট, ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। ৩ জন করে বসে আছি। আমাদের ধরেন কোনো সময় লিখতে গেলে ওই ব্যাগের জন্য অনেক লিখতেও প্রবলেম হয়। আর যদি আমাদের স্কুলটা একটু তাড়াতাড়ি করে বানানো হতো তাহলে ভালো হতো। এখন আমার স্কুলের ছাত্রছাত্রী একদম খুবই নাজুক অবস্থার ভিতরে আছে, যেটা নিয়ে আসলে চলা অসম্ভব হয়ে যাচ্ছে। এরকম পাঠদানের ক্ষেত্রে অসুবিধা হয়। যদি এইটা তাড়াতাড়ি হয় যে আমাদের নতুন বিল্ডিংটা, তাহলে ছেলেমেয়েরা আরও উন্নত পরিবেশে এবং ছেলেমেয়েরা লেখাপড়া পাঠদানে আরও মনোযোগী হবে, ওদেরও ভালো লাগবে। সংকট সমাধানে জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণের উদ্যোগ ও চলমান কাজে গতি বাড়ানোর আশ্বাস শিক্ষা কর্মকর্তা ও এলজিইডির। পঞ্চম পরিকল্পনা, যেটা প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি ২০২৫ জুলাই থেকে হবে, আশা করা যাচ্ছে আমরা ওই সময় অগ্রাধিকার ভিত্তিতে ওই স্কুলগুলোকে আমরা ভবন নির্মাণের পুরো কার্যক্রমে আগে নিয়ে তালিকাভুক্ত করে হয়তো করতে পারবো। এগুলো এই জুন মাসে সমস্ত প্রকল্পের কাজ শেষ হবে এবং সাথে সাথে আগামী অর্থ বছর থেকে আমাদের পিডিবি 5 এর কাজ শুরু হবে। বিভাগে ৫,৫৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রায় ৩,০০০ সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে খুলনার বয়রা এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ ওহিদুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, খুলনা অঞ্চলের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গত কয়েক বছর ধরে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ভবন অবকাঠামো জরাজীর্ণ হয়ে পড়েছে, নতুন ভবনের প্রয়োজন হয়ে পড়ছে। এবং যদিও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এসবের জরাজীর্ণ ভবনের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং সেগুলো নিয়ে আসলে পরবর্তী তাদের পরিকল্পনা কি, সে বিষয়ে আজকে আমরা কথা বলবো জেলা শিক্ষা কর্মকর্তা শেখ ওহিদুল আলমের সাথে। ওহিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাই, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় খুলনা জেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, শিক্ষার্থীরা ঠিকভাবে পড়াশোনা করতে পারছে না, শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এটি আসলে আপনাদের নজরে আছে কিনা, আপনারা এটি কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের জেলায় আপনি জানেন আমাদের ১১৫৯টা স্কুল, তার মধ্যে কিছু স্কুলে, কয়েকটা বেশি না, স্কুলে একটু জরাজীর্ণ অবস্থা। তো এটা সরকার খুবই কনসার্ন। আমরা ইতিমধ্যে তালিকা করেছি, অধিদপ্তরের মাধ্যমে আমরা সরকারের গোচরে এনেছি, এলজিডিও কাজ করছে আমাদের সাথে।
তো আমরা আশা করছি যেগুলো আগামী জুন 2025 সালের মধ্যে যতদূর সম্ভব হবে, বাকিটা 2025 সালের জুলাই মাস থেকেই কার্যক্রম শুরু হবে। যেটি আসলে বলছেন কোথাও কোথাও কাজ চলছে, কিন্তু আমরা দেখেছি অনেক স্কুলে ভবন নির্মাণের কাজ কিন্তু মাঝপথে বন্ধ হয়ে রয়েছে, আবার কোথাও কোথাও কিন্তু কাজের খুব ধীর গতিতে। এগুলো আসলে কাজের গতি বাড়ানোর কোনো পরিকল্পনা রয়েছে কিনা? অবশ্যই এটাও ঠিক যে আসলে জানেন যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিছু কিছু জায়গায় ঠিকাদারদের অনুপস্থিতিও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তারপরে আমরা বিকল্পভাবে কিভাবে এটাকে ওভারকাম করা যায় আমাদের প্রকৌশল বিভাগ এলজিডিকে আমরা অনুরোধ করেছি এবং আমাদের জেলা প্রশাসন মহোদয়ের ওখানেও আলোচনা হয় উন্নয়ন সভায়। সব মিলে আমরা এগিয়ে যাচ্ছি, আশা করছি এটা আমরা ওভারকাম করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে যে সমস্ত স্কুল রয়েছে সেসব স্কুলে কিন্তু আমরা ভবনের জরাজীর্ণ ছাড়াও অন্য সংকট রয়েছে, যেমন খুব গাদাগাদি করে বসতে হয়, খুব ছোট ছোট রুম সংকটের ব্যাপারও রয়েছে। সেইগুলো আসলে আপনারা চিহ্নিত করেছেন কিনা? যে আমাদের আসলে রুমের চাহিদা কিছু স্কুলে আছে অতিরিক্ত শ্রেণীকক্ষ তৈরি করার, আর সেটাও আমাদের 2025 সালে যে PDB 5 অর্থাৎ পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি এই কার্যক্রমের আওতায় বা প্রকল্পের আওতায় আমাদের নতুন কক্ষ নির্মাণ হবে, ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুই ধরনেরই হবে আশা করি। এবং যে গাদাগাদি বলছেন যেটা, শিশুদেরকে মানে সুন্দর শিক্ষার পরিবেশেই আকর্ষণীয়ভাবে পাঠদান করা সম্ভব হবে। আরেকটা জিনিস জানতে চাই যে আপনাদের সমস্ত ভবন নির্মাণের কাজগুলো আসলে এলজিডি করে, তো তাদের সঙ্গে আপনাদের আসলে কোথাও কোনো গ্যাপ তৈরি হয়ে যায় কিনা এই কাজগুলো ধীর গতির কারণে বা অন্যান্য সমস্যাগুলোর কারণে? আসলে আমাদের নিজস্ব প্রকৌশল বিভাগ দরকার, আপনি ঠিকই বলেছেন। কারণ এলজিডি একটা যেহেতু গ্রামীণ অবকাঠামো তাদের বড় একটা কাজ, তাছাড়া কালভার্ট কিছু কিছু ক্ষেত্রে ব্রিজও তারা করে থাকেন। ফলে আমাদের কাজটাকে তারা অনেক সময় মনে করেন যে এটা মনে হয় অন্য বিভাগের কাজ, এটা তাদের জন্য একটা বোঝা মতো মনে করেন। ফলে হচ্ছে কি আমরা সময় মতো কাজটা কিন্তু অনেক সময় পাচ্ছি না। তো এটাও আমাদের একটা সমস্যা এবং আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর আমরা মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছি, শিক্ষক আছেন, সকলেরই একটা চিন্তাভাবনা দাবি বা চিন্তাভাবনা যে আমাদের যদি প্রকৌশল বিভাগটা আলাদা করা যেত তাহলে আমার মনে হয় যে আমাদের মাধ্যমিকের মতো হোক আর যেভাবেই হোক সরকার যেটা ভালো মনে করে সেখানে আমাদের অনেক সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে এবং দ্রুত সমাধান করা সম্ভব হবে। শেষ প্রশ্নটি করি আপনার কাছে, সেটা হচ্ছে কি পুরো এই যে নতুন আপনি বলছিলেন যে নতুন বছরে নতুন ভবনও সঙ্গে সঙ্গে নতুন বই সঙ্গে নতুন ভবনও পাওয়া যায়, তো সেই যে পুরো প্রক্রিয়াটা যদি একটু শুনতে চাই যে আমরা কি আসলে প্রত্যাশার জায়গাটা করতে পারি, সামনে আরো নতুন নতুন ভবন হবে, নতুন নতুন সংকটগুলো কেটে যাবে? অবশ্যই আমরা চেষ্টা করছি, সরকারও চেষ্টা করছে, আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর থেকেও আমাদের যেগুলো চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় যেগুলো ধরা ছিল সেই কাজগুলো খুব দ্রুত বেগে হচ্ছে। আশা করছি জুনের মধ্যে অনেকগুলো স্কুলে এরকম হ্যান্ডওভার হবে তাদের মাধ্যমে আমাদের কাছে, এবং নতুন বইও প্রায় আমাদের এসে গেছে। আমরা আশা করছি যেমন আজকেও আসছে 4-5 যে বাকি ছিল, এবং আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে ভালো হবে এবং আমাদের 2025 সাল ভালো হবে আশা করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম যে খুলনা অঞ্চলে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত সমস্যা রয়েছে সেসব সমস্যার ব্যাপারে এলজিইডি এবং প্রাথমিক শিক্ষা অফিস কিন্তু যৌথভাবে কাজ করছে এবং তারা আশা করছে যে সমস্ত সমস্যা রয়েছে একসাথে কাজ করলে দ্রুত সেসব সমস্যার সমাধান করতে পারবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে যে আলোচনা, তার সব শেষ। খুলনা অঞ্চলের শ্রেণীকক্ষ সংকট এবং যে বিদ্যালয় ভবনগুলোর যে জরাজীর্ণ অবস্থা এবং পাঠদানে যে ধরনের সমস্যা হচ্ছে সেই সব বিষয়ে আলোচনা করছিলেন। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। প্রায় 4 বছর ধরে যশোরের 5টি নদীতে 8টি সেতুর নির্মাণ কাজ আটকে আছে। এতে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। এলজিইডি বলছে এ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। যশোর সদর, রাজারহাট, দায়তলা এবং বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলায় ভৈরব নদের 3টি পুরানো সেতু ভেঙে নতুন নির্মাণ করছে এলজিইডি। 4 বছর আগে শুরু হলেও এখনও শেষ হয়নি কাজ। জেলার 5টি নদীতে আরও 5টি সেতুরও একই দশা। নির্মাণাধীন সেতুর পাশ দিয়ে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন এলাকাবাসী। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 3-4 বছর এই কাজটা শুরু হয়েছে, কিন্তু 2-3 দফা বন্ধ থাকার পরে আবার চালু হয়, আবার বন্ধ হয়। আমরা খুব কষ্টে আছি। 30-40 হাজার লোক এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। রাজারহাট থেকে আফরা পর্যন্ত 8টা ব্রিজের কাজই অফ আছে। এলজিইডি বলছে সেতুর উচ্চতা বৃদ্ধি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। 8টা ব্রিজের উপরে হাইকোর্টের নিষেধাজ্ঞা, অনুভূমিক এবং উলম্ব ভার্টিক্যাল ক্লিয়ারেন্স বা নেভিগেশনের কারণে হাইকোর্টের একটা মামলা আছে। এই মামলার কারণে এই কাজগুলো আপাতত বন্ধ আছে।
মামলা প্রত্যাহার হয়ে গেলে আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এই কাজগুলো দ্রুত শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে পারবো বলে আশা করছি। এলজিডির তথ্য মতে যশোরে নির্মাণাধীন 8টি সেতুর ব্যয় ধরা হয়েছে 41,66,31,000 টাকা। সময় সংবাদ, যশোর। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। বিভাগীয় সময়ে আরও থাকছে। কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ। মেহেরপুরে 3 ফসলি জমিতে ইট ভাটা, বেশিরভাগের নেই পরিবেশ ছাড়পত্র, নির্বিকার প্রশাসন। অর্ধেকের কম চিকিৎসক দিয়ে চলছে কুষ্টিয়ার সরকারি স্বাস্থ্য সেবা। এ কারণে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। চিকিৎসকের অভাবে ধুকে ধুকে চলছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিকিৎসা সেবা। 183 জন চিকিৎসকের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র 90 জন। এর মধ্যে সদর জেনারেল হাসপাতালের 55 জন চিকিৎসকের মধ্যে কর্মরত 28 জন। কিন্তু প্রতিদিন একজন চিকিৎসককে প্রায় 140 থেকে 150 জন রোগীর চিকিৎসার ব্যবস্থাপত্র লিখতে হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালগুলো এসে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, নার্সদের একটা অবহেলা থাকে। এক্সরে যদি করানো লাগে তাহলে বাইরের থেকে করানো লাগে। ডাক্তার কম, ডাকতে গেলে বলে আরেকজনকে বলো, ও বলে আরেকজনকে বলো, এভাবেই করে। বাথরুমের অবস্থা সেটা খুবই নাজেহাল। অপারেশন থিয়েটার বেশি থাকতো তাহলে আমাদের আর অপেক্ষা করা লাগতো না। এদিকে খালি পদগুলোর পূরণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান সিভিল সার্জন। পদায়নের জন্য ওখানে চিঠিপত্র লিখেছি, শীঘ্রই পদায়ন হবে, প্রক্রিয়াধীন। আমরা সকল প্রকার রোগেরই ওখানে মেজরিটি চিকিৎসা দিতে পারবো। যেগুলো খুবই সফিস্টিকেটেড ট্রিটমেন্ট প্রয়োজন বা টেকনোলজি সাপোর্ট বেশি দরকার, সেগুলো আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজ হসপিটালে সেগুলো রেফার করব। সিভিল সার্জন অফিসের তথ্য মতে জেলায় সরকারি হাসপাতালগুলোতে 750 জন রোগীর চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। মাছের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ঘেরের পানি শুকিয়ে আবাদ করা হচ্ছে ধান। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বোরো মৌসুমে সাতক্ষীরায় ৭৯,৮০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কৃষক জানান, উৎপাদন খরচের পরও মাছের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় প্রতি বছর লোকসান হতো। চলতি বছর ধান চাষ করে পরিবারের খাবারের চাহিদা পূরণ করবেন তারা। তবে ধানের পর আবারও মাছ চাষ করা হবে। মাছের ঘেরে ধান চাষের কারণে চলতি মৌসুমে অতিরিক্ত 10,000 হেক্টর জমিতে বোরো আবাদ বেড়েছে, জানায় কৃষি বিভাগ। উৎপাদন বাড়ায় খুলনায় কমেছে শীতকালীন সবজির দাম। বাজারে প্রকারভেদে প্রতি কেজি সবজিতে দাম কমেছে 2 থেকে 10 টাকা পর্যন্ত। এতে সাধারণ ক্রেতারা স্বস্তিতে থাকলেও চিন্তার ভাঁজ কৃষক ও ব্যবসায়ীদের কপালে। উৎপাদিত সবজির পরিবহন খরচও উঠছে না বলে দাবি তাদের। এমনকি পরিবহন খরচও উঠছে না বলে দাবি করেন ব্যবসায়ীরা। এদিকে দাম কমায় শীতের সবজি কিনতে দূর দূরান্তের ব্যবসায়ী, পাইকার ও খুচরা ক্রেতারা ভিড় করছেন বাজারগুলোতে। কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট বানানো হচ্ছে মেহেরপুরের ভাটাগুলোতে। জেলায় 100টি ইট ভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই একটিরও। বিধিমালায় নিষিদ্ধ থাকলেও 3 ফসলি জমিতে স্থাপন, পলিমাটি দিয়ে ইট তৈরি, পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে মেহেরপুরের ভাটাগুলো। এদিকে কোনো ছাড়পত্রের আবেদন গ্রহণ করা হচ্ছে না অভিযোগ ভাটা মালিকদের। তবে নীতিমালা বহির্ভূতভাবে চললে নতুন করে আর লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। যশোর আইটি পার্কের পরিচালনার দায়িত্ব থেকে টেক সিটিকে অপসারণ ও বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। দুপুরে পার্কের উত্তর গেটের সামনে এই কর্মসূচি পালন করে সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন। এ সময় তারা জানান, পার্কটির ভাড়া ও বিদ্যুৎ বিল যশোরের মধ্যে সর্বোচ্চ হারে নেওয়া হয়। বারবার এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও কেউ কর্ণপাত করেনি। এ কারণে বিনিয়োগকারীরা সর্বশান্ত হওয়ার পথে। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমরা যে ভাড়া দিই, আমরা যে সার্ভিস চার্জ দিই, খুবই ইন্টারেস্টিং বিষয় এবং দুঃখের বিষয় আপনারা জানবেন যে এখানে কিন্তু 82% রাজস্ব নিয়ে চলে যায় সরকারি একটি প্রতিষ্ঠান, অথচ তাদের বিন্দুমাত্র কোনো 1 পয়সা বিনিয়োগ নাই এখানে। কিন্তু একটি লুটেরা কোম্পানিকে আজকের এই নতুন বাংলাদেশেও এই সুবিধা দেওয়ার কোনো অর্থ হয় না। এটা একটি লুটপাটের একটি সিস্টেম চালু করা হয়েছে, এই লুটপাট বন্ধ করতে হবে। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। খুলনা বিভাগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট প্রকট। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার, দ্রুত সমাধানের আশ্বাস। এবং সাধারণ মাইক্রোবাস রূপান্তর হচ্ছে অ্যাম্বুলেন্সে। খুলনায় বেশিরভাগেরই নেই ফিটনেস ও রেজিস্ট্রেশন।
অবৈধ যান বন্ধে চলছে বিআরটি এর অভিযান। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুক সময়ের।